স্পঞ্জ গড। তো বন্ধুরা, আজকে আমি এই তেলাপিয়া মাছটি খুব মজাদার সাথে রেসিপিটি দেখাচ্ছি, যেটা কিনা আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো পছন্দের রেসিপি সব পছন্দের দর্শকদেরকে দেখাবো, তো সেই উৎসাহ নিয়ে আজকে রেসিপিটি শুরু করো। তো এখানে আমি তেলাপিয়া মাছটাকে সুন্দরভাবে করে চাক করে লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি এবং এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ধুলটাকে আমি পিল অফ করে নিব এবং আগাটা এবং ডগাটাও অবশ্যই কেটে নিব। তো উপরে কিন্তু তোমার এটা কিন্তু একেবারে করে পিল অফ করতে হবে, সেটা কিন্তু এভাবে করে রাব করে কিন্তু পিল করতে হবে। অ্যান্ড দেন দিস ইজ আ ওয়ে। তো এইটা এভাবে করে ছিলতে হয় বলেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের সবার যেন এটা বুঝতে ইজি হয়। আর তারপর এটাকে আমি চিকন একটু লম্বা করে কেটে নিয়েছি। লম্বা মানে একদম অনেক বড় লম্বা না, যেভাবে করে যে একটু বড় করে ফালি করেছি, তারপর এটাকে চিকন লম্বা করে সরু করে কেটে নিব। আর এভাবে করেই আজকে এই মাছের জন্য সবজিটা প্রিপারেশন করব। মাছ কিন্তু অনেক জায়গায় আলু দিয়ে করে, তবে আমরা কিন্তু একটু সবজি দিয়ে করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা পছন্দ করি। তাহলে কি হয়, মাছটাও খাওয়া হলো, সবজিটাও খাওয়া হলো। তো এটা আসলে রান্নাটা আসলে আমার মার কাছ থেকে শেখা। তো উনি সবসময় মাছের রান্নার মধ্যেই একটা ভেজিটেবলস দেয়। বাদবাকি যখন সব রান্না আমার দেখি অনেকে আলু প্রিফার করে, তো তার কাছে এই অনেক ইউনিক টাইপ অফ রান্নাগুলো আমার শেখা, যেটা কিনা আমার এখন প্রবাসী জীবনে অনেকভাবে করে এটা ইউজফুল হচ্ছে। তো যেভাবে করে বললাম যে এটা একদম খুব লম্বা হবে না, খুব ছোটও হবে না, চিকন সরু লম্বা করে হবে। তো এটা জাস্ট কাটিংটা দেখিয়ে দিলাম যাতে সবাই যেন বুঝতে পারো, এবং দেখিয়ে দিলে তো অফকোর্স কাটিংটা আরও ইজি হয়ে যায়। বিবৃতি যেমনই হোক না কেন দেখে অনেকটা কিন্তু তোমরা করে নিতে পারবে। তো যাই হোক, এভাবে কাটার পর আমি এখন চলে যাচ্ছি ফিশ ম্যারিনেশনে। তো তেলাপিয়া মাছ কিন্তু তোমার একটু ঝাল করলে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি সবসময় ঝাল দেওয়ার সময় বলি তোমাদের টেস্ট বার অনুসারে প্লাস মাইনাস করবে। তো এখানে ম্যারিনেশনে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দেন 1/4 টেবিল স্পুন থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতন মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর সরষের তেলটা দিয়ে এটাকে ভালো করে দলিত করে মেখে নিব, যাতে কোনো পাশ যেন বাদ না যায়। তো এভাবে করে ভালো করে ম্যারিনেট করে নেব। সবসময় মাথায় রাখবে, ম্যারিনেশন যতটা ভালো হবে ততটাই কিন্তু মাছটা বা হচ্ছিল চিকেন হলে চিকেন বা মাংস হলে মাটন হলে সেটা সেই কিন্তু খুব ভালো করে কিন্তু কুকিংটা হয়। তো ম্যারিনেশন যেন কোনো অংশ যেন ফাঁক ফোকর না থাকে এবং সুন্দরভাবে করে সমস্ত জায়গাগুলোই ম্যারিনেট করতে হবে। দেন আমার ম্যারিনেশন হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেজে। এখন আমার ফ্রাই করার বেলা। তো এখন আমি নিচ্ছি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটার মধ্যে একটু সামান্য নুন ছিটে নিয়ে আমি এখানে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এখানে মাস্টার্ড অয়েল দিয়ে করতে পারো, তবে আমি সাদা অয়েল দিয়েই করিয়ে দিয়ে রাখাচ্ছি। দেন তেলটা ভালো করে গরম হয়ে আসলে ধোয়া যখন আসবে, তখন কিন্তু চুলাটাকে একদম পুরো লো ফ্লেমে দিয়ে কিন্তু সেই ম্যারিনেট করে মাছগুলোকে আমি 1 বাই 1 করে দিব। তো এখানে আজকে মাছের পরিমাণ কম বলে আমি এখানে তোমার একটা মাছের সাইজের আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি, আর সমস্ত মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে 2 ব্যাচেও ভাজতে পারো বা আমার মতন 1 ব্যাচেও করতে পারো। যাই হোক, মাছ ভাজাটা তো সবসময় ইজি। তো হচ্ছিলো আমি দিয়ে এখন ভাজাতে রেখে গেলাম। আর ইন দ্য মিন টাইম আমি একটা মশলা ম্যারিনেট করবো, যেটা কিনা আজকে মশলা বেশি। তো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে তোমার হচ্ছিলো জিরের গুঁড়ো হচ্ছিলো 1/4 টেবিল স্পুনের মতন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তোমার হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সেটাও 1/4 টেবিল স্পুনের ইকুয়াল দিয়ে দিচ্ছি। তো এই 4টা মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুনটা সবসময় পরিমাণ বা স্বাদ মতো হয়ে থাকে। আর এখানে আমি দিয়ে দেবো এখন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটা মিক্সচার করে নিব, যাতে কোনো রকম দলা না পেকে থাকে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবো। তো এটাকে ভালো করে আমি মিক্স আপ করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা বা লামচ না পেকে থাকে। তো আমি চলে যাচ্ছি সেই ফিশ ফ্রাই স্টেজে। একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন কিন্তু এটা ফ্লিপ করে দিচ্ছি, যাতে অপোসাইড সাইডটার জন্য ঠিকভাবে যেন এরকম ভাজা হয়। তো দোনো সাইডে যখন দেখবো যে হালকা করে একটু ব্রাউন কালার হয়েছে, তারপরে কিন্তু আমি মাছগুলোকে আমি অন্য প্লেটে ট্রান্সফার করে নিব। তবে মাছগুলো কিন্তু একদম কুরকুরে মুড়মুড়ে করে ভাজা যাবে না বন্ধু, কারণ কুরকুরে মুড়মুড়ে হলে সেটা মাছ ভাজা হয়ে যাবে, যেহেতু এটা মাছটা ঝোলের জন্য রান্না করা। তো এটা কিন্তু একটু লাইটভাবে ভাজা করতে হবে, মানে একটু সফটলি ফ্রাইড হবে, যাতে কিনা ঝোলে দিলে এটা সুন্দরভাবে করে ঝোলের মধ্যে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে।
আর যদি একদম কুরকুরে মুড়মুড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু তুমি ঝোলে দিলেও সেটা কিন্তু অতটা টেস্ট লাগবে না। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাদ বাকি তোমরা রান্না করতে করতে অনেকটা বুঝে যাবে। তো যাই হোক, ভাজাগুলো হয়ে গেলে আমি একটি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই মাছ ভাজার পর আমি কিন্তু এই একই তেলের মধ্যে আজকে ঝোলটা রান্না করব। তবে ঝোলটা রান্না করার আগেও আমি কি ফোড়ন দিচ্ছি সেটাও একটা মূল লক্ষণীয় বিষয়। তো সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি। তো মেথিটাকে কিন্তু বেশিক্ষণ রাখবো না, কয়েক সেকেন্ড রাখবো, বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। পরে কিন্তু মেথিটা ফ্র্যাগনেন্স থেকে তোমার তিতা ভাব আসা শুরু করে দিবে। তো এটা আমি ঠিক 5 থেকে 6 সেকেন্ড রাখার পর দিয়ে দিচ্ছি বেশ খানিক তোমার রসুন কুচি। এখানে আমি রসুনটা ভালোই দেশি ছোটো রসুনগুলো নিয়ে ভাজা করে নিলাম প্রায় 15 সেকেন্ডের মতন। দেন আমি সেই মিক্স আপ করে রাখা সেই মশলা দিয়ে দিলাম, যেটা কিনা আমি পূর্বে ভালো করে গুলিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে সর্ট করবো বা কুক করবো 3 to 4 মিনিটস। 3 মিনিটস আই থিঙ্ক ইটস এনাফ। যখন দেখবো তেলে একটা ঝাঁক আসছে এবং তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে, তখনই বুঝে নেব মশলা ভালো করে কষে গিয়েছে। আর এরকম অবস্থায় আমি দিয়ে দেবো সেই তোমার সবজিটি, ধুন্দল স্পঞ্জ গড়টা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এই কষানো মশলার সাথে আরও আমি এটাকে 4 থেকে 5 মিনিট কষাবো। তো এটাতে কি হয় কি, তোমার ভালো করে তোমার সবজিটাও কুক হতে রইলো আর এখানে তোমার মশলাটা আর সুন্দরভাবে কষানো হলো। তো এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যেই রয়ে যাওয়া মশলা ছিল সেটা মধ্যে জল গুলিয়ে আমি সেই মশলা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে 3 থেকে 4টি আস্ত কাঁচা লঙ্কা দিচ্ছি। তো কাঁচা লঙ্কা একটা ফ্রেগনেন্স আসে। সবসময় কিন্তু কাঁচা লঙ্কা ঝাল একটা ভাবও করে, তার সাথে যদি তুমি আস্ত কাঁচা লঙ্কা দাও না ছিঁড়ে, তাহলে একটা ঝাল একটা ভাবাপন্ন আসে, যেটা কিনা তোমার পুরো খাওয়ার টেস্ট বারটাকে অনেক অংশে এনহ্যান্স করে দেয়। দেন হচ্ছিলো আমি একটু সামান্য একটু গরম জল দিয়েছি। সবসময় কিন্তু গরম জল দিবে, কখনো বলে ঠান্ডা জল দিবে না, তাহলে কিন্তু পুরো খাওয়ার স্বাদটাকে কিন্তু একদম বেস্বাদ করে দেয়। দেন আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতন কুক করি। ইন দ্য মিন টাইম আমি এটাকে কভার আপ করে দিয়েছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। তো কভার আপ করার পর দেখতেই পাচ্ছ যে যখন ঢাকনাটা উঠে ফেলাম, প্রায় একদম ধুন্দুলটা একদম পুরো সিদ্ধ হয়ে পুরো মাখা হয়ে গেছে। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি আর একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে তোমার ঝোলে একটা ভাবাপন্ন রেখেছিলাম। তো ঝোলটি যখন দেখবো সাইড দিকে যখন একটু বাবলস বা বলক আসা শুরু করে, তখন মাছগুলো দিয়ে দিব একদম ভিতর দিয়ে ঢুকিয়ে একদম ডুবিয়ে দিয়ে দেবো। একদম পুরোপুরি ডুবাবো না, একদম হাফ ডুবিয়ে রাখবো। দেন সবগুলো মাছ দেবার পর আমি এটাকে আবার একটু তোমার একদম হাই মিডিয়াম ফ্লেমে করে আমি এটাকে কুক করবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। আর ইন দ্য মিন টাইম আমি যখন দেখবো যে ঝোলের চারদিকে যখন বলক আসা শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমি এটাকে একটু উল্টিয়ে দিব। তাহলে মাছের কী হয় কি, একটি পিঠ যেমনটা ভাবে করে ঝোলটা গ্র্যাব করে, ঠিক উল্টে দিলে ঠিক অপর পিঠটাও ঠিক এমনভাবে করে ঝোলটা তোমার ভালো করে কিন্তু তোমার অ্যাবজর্ভ করে। তাতে কী হয় কি, সুন্দরভাবে কিন্তু মাছটাও কিন্তু অনেক রসালো হয়ে যায়। তো এই পুরো প্রসেসটা কিন্তু আমি টোটাল 3 to 4 মিনিটসের মধ্যে করেছি এবং সেটা ঢাকনা ঢেকে দিলাম। তো ঢাকনাটা যখন খুলে নিলাম, তখন দেখলাম যে এটা অলমোস্ট কুকড নাও, একদম ইটস কমপ্লিটলি রেডি। বাট বিফোর সার্ভ ইট আই উড বি লাইক টু প্রিফার টু গার্নিশ সাম কোরিয়ান্ডার লিফ। তো হচ্ছিলো একদম সার্ভ করার আগে চুলা থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। তাতে তোমার কি হবে কি, তো টেস্ট বারটা একদম অনেক অংশে বাড়িয়ে দেয়। তো এভাবে করে দিয়ে দিলাম আমি সুন্দরভাবে করে। আর এখন এটা আমি গরম পরিবেশন করব ভাতের সাথে। খেতে এটা একদমই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। সকলকে টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।